দ্য গ্রেট এস্কেপ কার লেখা? সুগত বোস। প্রত্যেকের কাছে বই বেরোলে সুগত বোস বেসিক্যালি কার সম্পর্কে সম্পর্কিত সেই ব্যাপারটাকে জানতে হবে। সুগত বোস ইজ আ হিস্টোরিয়ান, অথর অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। এই জায়গাটা তাকাতে হবে। সুগত বোস হচ্ছেন একজন হিস্টোরিয়ান মানে ঐতিহাসিক, সেই সঙ্গে গার্ডিনার প্রফেসর। আচ্ছা, এই গার্ডিনার প্রফেসর ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? গার্ডিনার প্রফেসর ব্যাপারটা হচ্ছে আলংকারিক অধ্যাপক। গার্ডিনার প্রফেসর ব্যাপারটা হচ্ছে আলংকারিক অধ্যাপক। আলংকারিক অধ্যাপক ব্যাপারটা কি? দেখবি স্কুলের ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত ফ্যাকাল্টিজরা বা টিচার্সরা কি করেন, ক্লাস করান, সবাই যে পার্মানেন্ট টিচার হন তা কিন্তু নয়, তাই না? অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে কি দেখা যায়, দেখবি পার্মানেন্ট টিচার নন কিন্তু তিনি স্কুলে পড়াচ্ছেন। এবার তার ব্যাপারটা কিরকম থাকে? কন্ট্রাকচুয়াল বেসিসে থাকে। মানে কাইন্ড অফ কিরকম ধরনের, ধর 2 বছর 3 বছর 5 বছর তিনি পড়াবেন, দেন হি অর শি উইল সাডেনলি টেক রিটায়ারমেন্টই বলবো না, ট্রান্সফার নেবেন। ট্রান্সফার নিয়ে কোথায় চলে যাবেন? অন্য একটা স্কুলে কোথাও শিফট করে যাবেন বা এরকম ধরনের। তার মানে সবাই একদম যে টপ টু বটম স্কুলের মধ্যে স্থায়ী টিচার হিসাবে পড়াচ্ছে ব্যাপারটা সেরকম হয় না। সুগত বোসের ব্যাপারটাও অ্যাকচুয়ালি তাই, গার্ডিনার প্রফেসর বা আলংকারিক অধ্যাপক। কোন কোন টপিক তিনি পড়াতেন? ওশিয়ানিক হিস্ট্রি, ওশেন থেকে ওশিয়ানিক এসেছে, অর্থাৎ বৈদেশিক ইতিহাস বা সাগর পাড়ের হিস্ট্রি, এরকম টাইপের, মানে বৈদেশিক ইতিহাস পড়াতেন। এবং সেই সঙ্গে কি অ্যাফেয়ার্স, মানে বৈদেশিক কোন কোন চুক্তি হয়েছিল, কোথায় কোথায় কি কি যুদ্ধ হয়েছিল, সমস্ত ব্যাপারগুলোকে তিনি এই মাধ্যমে ফুটিয়ে তুলতেন। কোন ইউনিভার্সিটিতে? হার্ভার্ড ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য টপমোস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই জায়গার ক্ষেত্রে তিনি সেইখানে পড়াতেন। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। ওনার মা বাবার নামটা জানতে হবে। ডক্টর শিশির কুমার বোস হচ্ছেন বাবা, মিসেস কৃষ্ণা বোস হচ্ছেন মা। এই দুজনে আন্ডারলাইন কেন? বিকজ আমরা এই যে গল্পটা পড়বো এখানে শিশির কুমার বোসের একটা বিরাট বড় ফাংশন দেখতে পাবো আমরা। সুভাষচন্দ্র বসুর সঙ্গে এখানে সুভাষচন্দ্র বসুর এই যে গ্রেট এস্কেপ, এইটাকে ভালো বাংলায় বলে মহাবিনিষ্ক্রমণ। কি বলে এটাকে? মহাবিনিষ্ক্রমণ। মহাবিনিষ্ক্রমণ মানে কিরকম? বাড়ির থেকে ইংরেজ সরকারকে একদম ঠকিয়ে বা বলতে পারিস বোকা বানিয়ে, বিফুল করে বাড়ির থেকে পালিয়ে যাওয়া, সেই ব্যাপারটা হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। মানে এরকম এসকেপিং হিস্ট্রি, এই এসকেপ বাই পালানোটা, এটা কিন্তু কোনো ওই যে কাপুরুষের মতন একটা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে তা নয়। রীতিমতন ভাবে বুক ফুলিয়ে গেটের সামনে দিয়ে তিনি পালাচ্ছেন, ইংরেজ সরকার ধরতেও পারছে না। তার মানে ফুল প্রুফ প্ল্যানিং এ তিনি কি করছেন? বাড়ির থেকে বেরোচ্ছেন। দ্যাট ইজ কল্ড মহাবিনিষ্ক্রমণ। এবং কি হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। এটাও আন্ডারলাইন। তিনি ছিলেন গ্র্যান্ড নেফিউ কার? নেতাজি সুভাষচন্দ্র বোসের, এবং গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। শরৎচন্দ্র বোসের গ্র্যান্ডসন, নাতি। কিরকম টাইপের? ধর নেতাজির দাদা হচ্ছেন শরৎচন্দ্র বোস। নেতাজির দাদাকে বললাম শরৎচন্দ্র বোস, নেতাজি হচ্ছেন ভাই, ওনার দাদা হচ্ছেন শরৎচন্দ্র বোস। দেখতে পাচ্ছিস তো? ওনার দাদা হচ্ছেন শরৎচন্দ্র বোস। শরৎচন্দ্র বোসের ছেলের নাম কি? শিশির কুমার বোস। নাম কি? শিশির কুমার বোস। শিশির কুমার বোস। আর শিশির কুমার বোসের সঙ্গে ম্যারেজ হয় কার? কৃষ্ণা বোস। শিশির কুমার বোসের ছেলেকে? সুগত বোস। তার মানে এবার সম্পর্কটা ভাব। সুগত বোসের বাবাকে শিশির কুমার বোস, শিশির কুমার বোসের বাবাকে শরৎচন্দ্র বোস, তাহলে সুগত বোসের ঠাকুরদাকে শরৎচন্দ্র বোস। আচ্ছা, ঠাকুরদার ভাইকে আমরা কি ডাকি? বরদাদু, মেজদাদু, শেষদাদু, এই টাইপের জেনারেলি ডাকগুলো হয়। তার মানে ইনি কে? ওই বরদাদু, মেজদাদু, শেষদাদু টাইপের একজন এরকম ধরনের ভাই আর কি, ছোট দাদু টাইপ এরকম টাইপের কেউ, মানে সম্পর্কে দাদুই আফটার অল, বাট নিজের দাদু নয়। সেই জন্য বলেছে গ্র্যান্ড নেফিউ আর গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। সুগত বসু ছিলেন শরৎচন্দ্র বোসের গ্র্যান্ডসন, শরৎচন্দ্র বোস ছিলেন নেতাজির দাদা। তার মানে কি হবে? নেতাজি পক্ষান্তরে সুগত বোসের কে? ওই ঠাকুরদার ভাই, মানে ওই ছোট দাদু টাইপ এরকম একটা সম্পর্ক। In 2011 সালে বোস পাবলিশড
সুগত বোস পাবলিশ করেন, কি পাবলিশ করেন, আন্ডারলাইন করতে হবে, হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। যেভাবে আজকে লিখতে দিলাম মূল গ্রন্থের নাম কি, এক্স্যাক্টলি এটার উপরে পরীক্ষা নিলে আবার লিখতে দেবো মূল গ্রন্থের নাম কি হবে, হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। প্রেজেন্ট টেক্সট, এই যে বর্তমানে যেই গল্পটা আমরা পড়বো বা কিছু, সেটা বেসিক্যালি কোথা থেকে নেওয়া, ইজ অ্যান এক্সাম্পল ফ্রম দিস বুক। এক্সাম্পল মানে টেকেন, নেওয়া হয়েছে। বর্তমানে যেটা আমরা পড়বো, যেই গল্পটা আমরা পড়বো, সেটা বেসিক্যালি এই বইয়ের থেকে গ্রহণ করা হয়েছে। এইটুকু অব্দি ক্লিয়ার সবার কনসেপ্ট? হ্যাঁ, ম্যাজেস্টিজ অপোনেন্ট বইয়ের থেকে নেওয়া হয়েছে। হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট, এটা মাথায় রাখতে হবে, শুধু ম্যাজেস্টি নয়, হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? বল। বিভিন্ন চুক্তি, বিভিন্ন যুদ্ধ, যা কিছু কাজ হচ্ছে, যেমন ধর তুই কোনো বই পড়ছিস, কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, সাম্প্রতিক ঘটনা। কারেন্ট অ্যাফেয়ার্সের বাংলা কি হয়, সাম্প্রতিক ঘটনা। তার মানে বিদেশের হিস্ট্রিতেও যা সাম্প্রতিক ঘটনা ঘটেছে সেগুলোকে উনি বলেন। বুঝা গেল? আর কিছু চলে যাচ্ছি পরেরটায়। নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23 জানুয়ারি 1897। আলাদাভাবে নেতাজির ব্যাপারে কিছু বলার নেই, মানে আমাদের দেশে যদি ভগবান স্বরূপ স্বাধীনতার ক্ষেত্রে কেউ থাকে, সেটাকে নেতাজি। মানে ভগবান স্বরূপ বলতে মানে একদম দেশের অপটিমাম লেভেলে, যার জন্য মূলত আমরা স্বাধীনতা আনতে পেরেছি ব্রিটিশ সরকারের হাত থেকে। মানে সবার আগে বোধহয় নেতাজির নামটাই মানুষ নেয় ব্যাপারটার উপর। তো নেতাজি 23 জানুয়ারি 1897 ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। ভারতের যত ন্যাশনালিস্ট লিডার বা জাতীয়তাবাদী নেতারা ছিলেন, তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, মানে বিখ্যাতদের মধ্যে অন্যতম। হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল কাদের হাত থেকে, ব্রিটিশ সরকারের হাত থেকে। ব্রিটিশ সরকারের হাত থেকে যখন স্বাধীনতা ছিনিয়ে আনার ব্যাপারটা ছিল, সেইখানে নেতাজি কি করেছিলেন, অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। টু দিস পারপাস, এই পারপাসে বা এই উদ্দেশ্যে, হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তিনি কি তৈরি করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ভারতীয় জাতীয় সেনা দল। কি বললাম, ভারতীয় জাতীয় সেনা দল তৈরি করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, which included a women's regiment too। যার মধ্যে কি ছিল, মহিলাদেরও একটা রেজিমেন্ট ছিল। রেজিমেন্ট মানে একটা দল, মহিলাদেরও নিজস্ব একটা বাহিনী ছিল সেইখানে। কারণ নেতাজি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র দেশের স্বাধীনতার জন্য পুরুষদের এগোলে চলবে না, মেয়েদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে। ইন 1941 সালে ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। ব্রিটিশ সরকার কি করেছিল, সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী অবস্থায় রেখে দিয়েছিল। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। তাকে তার নিজের বাড়িতেই গৃহবন্দী। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জেলে ঢোকালে ও দেশের মধ্যে যে পরিমাণ বিক্ষোভ বা বিদ্রোহ দেখা যাবে, ব্রিটিশ সরকার ভেবেছিল জেলে ঢুকিয়ে ওনাকে লাভ নেই। ম্যাক্সিমাম জায়গাতে বিদ্রোহ দমন করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে কি করবো, বাড়িতে রেখে দিই, বাড়ির সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেবো না। আত্মীয় স্বজন আসা যাওয়া করতে পারে, সেটা পসিবল, কিন্তু আর 5 জন বাইরের থেকে লোক এলো, কোনো বিপ্লবী কেউ দেখা করতে এলো, বা এই ধরনের কোনো ফ্রিডম ফাইটিং টাইপের কোনো কার্যকলাপ বাড়ির ভেতরে আমরা অ্যালাউ করবো, আর বাইরের লোক অ্যালাউ না। এই হচ্ছে ব্যাপার। The following narrative, এই যে গল্পটা রয়েছে, ন্যারেটিভ যেটা রয়েছে, describes the exciting and courageous escape of সুভাষ বোস। সুভাষচন্দ্র বসুর এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। এক্সাইটিং মানে কি বললাম, উত্তেজনাপূর্ণ। আর কারেজিয়াস মানে সাহসিকতা। কারেজিয়াস মানে কি বললাম, সাহসিকতা। সাহসিকতা পূর্ণ বলতে পারিস। তাহলে উত্তেজনাপূর্ণ এবং সাহসিকতাপূর্ণ এসকেপ মানে পালানো, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ। ক্লাচেস মানে মুঠো, ব্রিটিশ সরকারের মুঠোর ভেতর থেকে কি হলো, সুভাষচন্দ্র বসু পালিয়ে গেলেন। টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। তার স্ট্রাগলটাকে কন্টিনিউ করবার জন্য, কিসের, ভারতের স্বাধীনতার ক্ষেত্রে তার স্ট্রাগলটাকে কন্টিনিউ করবার জন্য তিনি ব্রিটিশ সরকারের একদম, ব্রিটিশ সরকার ভেবেছে মুঠোর মধ্যে রেখে দেবো সুভাষ বোসকে। সুভাষ বোস মুঠোর ভেতর থেকে পালিয়ে চলে গেছে, ব্রিটিশ সরকার ধরতেও পারে। এই হচ্ছে pale and thin with a bushy half-grown beard. Subhash was reclining his pillows. Looking pale and thin. সুভাষ চন্দ্র বসুকে দেখতে কেমন লাগছে, পেল লাগছে, থিন লাগছে। পেল মানে বিবর্ণ, পেল মানে হচ্ছে বিবর্ণ বা ফ্যাকাশে, আর থিন মানে হচ্ছে সুভাষ চন্দ্র বোস কি হয়ে গেছেন, রোগা হয়ে গেছে। অর্থাৎ লুকিং পেল এন্ড থিন, সুভাষ চন্দ্র বসুকে
দেখতে পেল লাগছে, বিবর্ণ লাগছে বা থিন লাগছে, অনেকটাই রোগা লাগছে, উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড। বুশি মানে এক মুখ দাড়ি এরকম টাইপের, হাফ গ্রোন বিয়ার্ড কাঁচা পাকা দাড়ি রয়েছে মুখের মধ্যে, বিয়ার্ড মানে দাড়ি। সুভাষ was reclining on his pillows. সুভাষ চন্দ্র বসু রিক্লাইন করে রয়েছেন, রিক্লাইন মানে হেলান দেওয়া। সুভাষ চন্দ্র বসু কি করে রয়েছেন? হেলান দেওয়া, হেলান দিয়ে রয়েছেন সুভাষ চন্দ্র বসু। কোথায়? তার পিলো, পিলো মানে ওই যে বালিশ টাইপের যেগুলো থাকে, তাকিয়া টাইপের যেগুলো বলে, বালিশের গায়ে হেলান দিয়ে সুভাষ চন্দ্র বসু শুয়ে রয়েছেন। শরীরটা খুব একটা ভালো নয়, তো ন্যাচারালি পেল লাগছে ওনাকে, অনেকটাই বিবর্ণ লাগছে এবং থিন লাগছে বা রোগা লাগছে, এবং মুখে কাঁচা পাকা দাড়ি রয়েছে ইত্যাদি। When Shishir's nephew entered Subhash's bedroom, যখন শিশির তার ভাইপো, আগের দিন বলা হয়েছিল সুভাষ চন্দ্র বসুর সঙ্গে শিশির কুমার বোসের কি সম্পর্ক, তো স্বাভাবিকভাবে শিশির কুমার বোস তার ভাইপো তিনি ঘরের মধ্যে ঢুকলেন, বেডরুমে ঢুকলেন। দ্যাট ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বর মাসের আফটারনুনে, ডিসেম্বর মাসের বিকেলের দিকে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ চন্দ্র বসু বিশ্রাম নিচ্ছেন, তো সুভাষ চন্দ্র বসু বসতে বললেন। কোথায় বসতে বললেন? রাইট অন দ্য বেড, একদম বিছানার পাশেই ওনার ডান দিকে সুভাষ চন্দ্র বসু যেদিকে বসে রয়েছেন উনি একদম বললেন পাশে বসুন। কথা আছে লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে খুব ইন্টেন্সলি মানে খুব গভীর মনোযোগ সহকারে তিনি তাকালেন। সুভাষ চন্দ্র বসু অনেকটা গভীর মনোযোগ সহকারে শিশির কুমার বোসের দিকে তাকালেন এবং কি বলছেন? ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? আচ্ছা, আমার হয়ে একটা কাজ করতে পারবে? অনেক বিশ্বাস করে, অনেক ভরসা নিয়ে তিনি তার ভাইপোকে বললেন যে আমার হয়ে একটা কাজ করতে পারবে। শিশির নডেড, নডেড মানে হচ্ছে হ্যাঁ বাচক অর্থে মাথা নাড়ানো। নডেড মানে কি বললাম? হ্যাঁ বাচক অর্থে যখন আমরা মাথাটা নাড়াই তখন সেটাকে বলে নডেড করা। অর্থাৎ শিশির কুমার বসু মাথা নেড়ে বললেন যে হ্যাঁ বাবা পারবো, কোনো মানে বাবা তো কাকা বাবার ইয়েতে তো বলছে যে হ্যাঁ কাকা পারবো, কোনো সমস্যা নেই ইত্যাদি। তো তিনি এইভাবে কি করলেন? নড করলেন বা মাথাটাকে নাড়ালেন। টাস্কটা কি? The task as it turned out was to help plan and carry out Subhash's escape from India. টাস্ক যেটা ছিল, যেই কাজটা ছিল, সেই কাজটা বেসিক্যালি কি? was to help plan and carry out Subhash's escape from India. সুভাষ চন্দ্র বসুকে ভারতবর্ষ থেকে পালাতে সাহায্য করতে হবে। এখন এই পালাতে সাহায্য করার দুটো ডাইমেনশন রয়েছে, দুটো দিক রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে হেল্প প্ল্যান, প্ল্যান করতে সাহায্য করা। দ্বিতীয় হচ্ছে ক্যারি আউট করা, মানে বিষয়টাকে কি করা? বাস্তবে সম্পাদন করা। তার মানে এক নম্বর হচ্ছে কাকার সাথে বসে ও প্ল্যান করতে হেল্প করবে, কি কিভাবে পালানো যেতে পারে এই টাইপের একটা সিচুয়েশন। আর দ্বিতীয় হচ্ছে পালাতে হেল্প করা, অর্থাৎ কিভাবে পালাবে সেই বন্দোবস্ত করে দেওয়া। ওটাই শিশির কুমার বোসের দায়িত্ব। Shishir would have to drive his uncle in the dead of the night to a railway station far away from Calcutta. কলকাতা থেকে শিশির কুমার বসুকে কি করতে হবে? তার কাকাকে ড্রাইভ করে দিয়ে আসতে হবে। এটা আন্ডারলাইন হবে, আগের লাইনটাও আন্ডারলাইন হবে। হেল্প প্ল্যান এন্ড ক্যারি আউট, দুটো ডাইমেনশন ছিল পালাতে যাওয়ার। এবার শিশির কুমার বসুকে কি করতে হবে? ড্রাইভ করে দিয়ে আসতে হবে। কাকে? তার কাকা বাবুকে দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? ডেড অফ দ্য নাইট, একদম রাত্রিবেলা। ডেড অফ দ্য নাইট মানে মাঝরাত্রেরও পরে আর কি, এরকম সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ একেবারে রাত, সেই সময়তে শিশির কুমার বোসকে দিয়ে আসতে হবে। তাকে? সুভাষ চন্দ্র বসুকে। কিভাবে তিনি দিয়ে আসবেন? ড্রাইভ করে দিয়ে আসবেন টু আ রেলওয়ে স্টেশন। কোথায় দিয়ে আসবেন? রেল স্টেশনে দিয়ে আসবেন। ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে অনেক দূরবর্তী একটা স্টেশনে শিশির কুমার বসু ড্রাইভ করে তার কাকা সুভাষ চন্দ্র বসুকে দিয়ে আসবেন। এরকম একটা কি হলো? প্ল্যান প্রোগ্রাম করা হলো। এখন ফ্যাক্টরটা হচ্ছে দূরে কেন, কাছাকাছি কেন নয়? কারণ বিষয়টা যেটা সেটা হলো যে যদি দূরে কোথাও যাওয়া হয় তাহলে হতে পারে, কাছাকাছি বলতে সুভাষ চন্দ্র বসুকে সবাই চিনতে। এবার দেখ, ব্যাপারটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতেই সুভাষ চন্দ্র বসুকে সবাই চিনতে, ইভেন বিদেশেও চিনতে। ফ্যাক্টরটা হচ্ছে যত দূরে হবে ব্রিটিশ সরকারের হাতের নাগালে কি হবে, ততটাই বাইরে চলে যাবেন নেতাজি। ন্যাচারাল ব্যাপার, ব্রিটিশ সরকার তাকে খুঁজে পেতে টাইম লাগবে তাদের অনেক। ন্যাচারাল ততক্ষণ সুভাষ চন্দ্র বোস কি হবে? অনেকটাই দূরে বেরিয়ে যাবে। এই কারণের জন্য অনেকটা দূরে গিয়ে তাকে ছেড়ে আসা বা কিছু ইত্যাদি। From his uncle's residence at Elgin Road, এলগিন রোডে তার কাকার বাড়ি থেকে, এলগিন রোডে তার কাকার বাড়ি থেকে, কাকার বাড়ি কোথায় ছিল? এলগিন রোড। আজও অব্দি যদি এলগিন রোডে নামা যায়, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়ি ঘুরে আসা যাবে। 10 টাকা বা 15 টাকা করে টিকিট নেয়,
সুভাষচন্দ্র বসুর বাড়ি, নেতাজি কি কি পড়াশোনা করতেন, কোন ঘরে বসে পড়তেন, কোন ঘরে তিনি থাকতেন, প্রত্যেকটা জিনিস দেখা যায়। ইভেন এই যে গাড়িটা, যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডের মধ্যে, তোদের বইতেও আঁকা রয়েছে অবভিয়াসলি, এই যে গাড়িটা, এই গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার। এই গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার। এই গাড়িটা অব্দি ওইখানটায় রয়েছে, ওই বাড়িটার ভেতরে এই গাড়িটাও রাখা রয়েছে। এই জার্মান কার যেটা ওয়ান্ডারার, সেটা ওই গাড়িটার ভেতরেও রাখা রয়েছে। তো গেলে দেখা যায়, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, নিকো পার্ক ঘুরি, ইকো পার্ক ঘুরি, কখনো কখনো এই জায়গাগুলো একটু ঘুরে আসার চেষ্টা করবি, যেখানে কিনা জানতে পারবি নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে। তারপরে কি বলে, আমাদের বিবেকানন্দের মানে ওনার যে কলকাতার যে বাড়ি রয়েছে সেইখানে, শিলা যেটাকে বলা হয় উত্তর কলকাতায়, সেইখানে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেইখানে কলকাতার মধ্যে বসবাস করতেন সেই বাড়িটা রয়েছে, বিশ্বভারতী এই রবীন্দ্র ভারতীর কাছাকাছি যেটা, সেই জায়গাগুলো দেখে আসা যায়। ওগুলো চেষ্টা করবি কখনো ঘুরে আসার, ভালো লাগে। From his uncle's residence at Elgin Road, তার মানে কাকার বাড়ি যেটা হচ্ছে এলগিন রোডে, শিশির walked back that night to his own house at 1 Woodburn Park. তাদের কাকার বাড়ি এলগিন রোড, শিশির কুমার বোসের বাড়ি 1 Woodburn Park। শিশির কুমার বোস কিভাবে গেলেন কাকার বাড়ি থেকে তার নিজের বাড়িতে? হেঁটে হেঁটে, কাছাকাছি বাড়ি, এলগিন রোড থেকে উডবার্ন পার্ক সামনে এলাকা, ন্যাশনাল ব্যাপার। তিনি হাঁটতে 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 রাস্তা দিয়ে চলতে লাগলেন। প্ল্যানিং মোটামুটি সব কমপ্লিট, এরকম একটা ব্যাপার। এবং কাকা পালাবেন সেই একটা তোড়জোড় চলছে। এবং কিরকম পরিস্থিতিতে? ইন আ স্টেট অফ ওয়ান্ডার এন্ড সাবডিউড এক্সাইটমেন্ট। ওয়ান্ডার মানে অবাক হওয়া, ওয়ান্ডার মানে অবাক বা বিস্মিত হওয়া, বিস্মিত হবে। আর সাবডিউড মানে হচ্ছে চাপা, আর এক্সাইটমেন্ট মানে হচ্ছে উত্তেজনা। তাহলে এক নম্বর হচ্ছে ওয়ান্ডার মানে অবাক হয়ে, দ্বিতীয়ত হচ্ছে সাবডিউড এক্সাইটমেন্ট, চাপা উত্তেজনায় শিশির কুমার বোস কি করলেন? তার বাড়ির থেকে বেরিয়ে, মানে সুভাষচন্দ্র বসুর বাড়ির থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে হেঁটে 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 যেতে লাগলেন। ভালো কথা। The police were keeping watch on সুভাষের হাউস। পুলিশ সারাক্ষণ ধরে নজর রাখতো সুভাষচন্দ্র বসুর বাড়ির ওপরে, সারাদিন ধরে নজর রাখতো। গৃহবন্দী অবস্থায় ছিল, তার মানে কি জেলে নয়, কিন্তু বাড়ির ভেতরে অপরিচিত লোক কি করতে পারবে না? যাতায়াত করা যাবে না, বা উনিও কোনো সময় কি করতে পারবেন না? বাড়ি ছেড়ে বেরোতে পারবেন। এই একটা কন্ডিশন ছিল। তো ভালো কথা, সারাক্ষণ ধরে পুলিশ নজর রাখতো সুভাষের বাড়ির মধ্যে। Though it was normal for a nephew to visit an ailing uncle, ailing মানে অসুস্থ, এইলিং মানে হচ্ছে অসুস্থ, অর্থাৎ ভাইপো তার অসুস্থ কাকাকে দেখতে আসবে, তো ন্যাচারাল ব্যাপার। আমরা কি করি? আমাদের কাকা বাবুর যদি কখনো শরীর খারাপ থাকে তাহলে আমরা কি করতে চাই? দেখতে যাই তাকে। বা আমাদের আত্মীয়দের কখনো শরীর খারাপ থাকলে আমরা কি করতে যাই? তাদেরকে দেখতে যাই। তো স্বাভাবিক, নেতাজির শরীর খারাপ, আমরা আগেই করেছি, অনেকটা রোগা হয়ে গেছেন, তেল বা বিবর্ণ লাগছে, একদম চ্যাপ্টারটা শুরুই হয়েছে সেইখান থেকে। তার মানে স্বাভাবিকভাবে নেতাজির শরীর খারাপ, তো ভাইপো তাকে দেখতে আসতেই পারে। এই স্বাধীনতা পুজো রয়েছে এই ভাইপো, তাহলে স্বাভাবিকভাবে সে কি করছে? নর্মাল ব্যাপার এটা, যেখানে ভাইপো কাকাকে দেখতে আসতে পারে। সুভাষচন্দ্র বসু আরেকটা কারণের জন্য ভাইপোকে ডেকে পাঠাতেন। কি কারণ? সুভাষ had an additional excuse for meeting his nephew. Additional মানে অতিরিক্ত, additional মানে কি বললাম? অতিরিক্ত। সুভাষচন্দ্র বসুর কাছে আরেকটা অতিরিক্ত কারণ ছিল, একটা এক্সট্রা কারণ ছিল, যেই জন্য তিনি তার ভাইপোকে ডেকে পাঠাতেন। কি জন্য? শিশির was good at operating the radio. অপারেটিং মানে চালনা করা, অপারেটিং মানে হচ্ছে চালনা করা। শিশির কুমার বোস ভালো রেডিও চালাতে পারতেন। শিশির কুমার বোস কি করতে পারতেন? ভালো রেডিও চালাতে পারতেন। তখনকার দিনের রেডিও তো আর এখনকার দিনের মতো নয়। তখন কি করতে হতো? আকাশবাণী কলকাতা ফ্রিকোয়েন্সি ধরতে হতো, ক্যাচ 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 করতো। যেই কারেক্ট স্টেশনে আসতো, প্লে স্টেশনটা আসতো, অমনি রেডিওটা কি হতো? সাউন্ড বেরোতে হতো। এখনো অনেকের বাড়িতে হয়তো, বা আমি জানি না, রেডিও পুরোনো দিনের রেডিও হয়তো খুঁজলেও পাওয়া যাবে, বা হয়তো মহালয়াতেও বের করা হয়। তো ন্যাচারাল ব্যাপার ওরকম। তো এই রেডিওটা তো নবটা ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, ক্যাচ 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 আওয়াজ হচ্ছে, এই কারেক্ট ফ্রিকোয়েন্সিতে পড়ে গেল, উনি বেজে গেল। তো ন্যাচারাল আকাশবাণী কলকাতা, এরকম বিভিন্ন টাইপের বাইরের স্টেশন বা বৈদেশিক স্টেশন গুলো আসতো। স্টেশন মানে রেল স্টেশন নয়, রেডিও স্টেশন বলা হয় যেগুলোকে, সেগুলো আসতো। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে শিশির ওয়াজ গুড এট অপারেটিং দ্য রেডিও। এবার সুভাষচন্দ্র বোস ন্যাচারালি ওনার কথা অনুযায়ী উনি ঠিক পারতেন না। কি পারতেন না? রেডিও চালাতে। যেমন দেখবি আমাদের অনেকের বয়স্ক দাদু দিদা যারা রয়েছেন এরকম ধরনের, তারা কি করতে পারেন না? ঠিক মতন ভাবে মোবাইলটাকে অপারেট করতে পারেন না। ন্যাচারাল ব্যাপার, কারণ তাদের সময় তো তারা এই টেকনোলজি গুলো পাননি, তো তারা স্বাভাবিকভাবে কি করে পারবে?
আমরা যদি আজ থেকে 50 বছর বাদে গিয়ে অন্য কোনো একটা টেকনোলজি বেরোয়, আমরা পারবো না। আমাদের সেটা শিখতে টাইম লাগবে। স্বভাবতই ভাবে দাদু ঠাকুমা এদেরও শিখতেই টাইম লাগে। কেন টাইম লাগে? বিকজ তারা ওই টেকনোলজি পাননি, ন্যাচারাল ব্যাপার। তো শিশির কুমার বোস ভালো রেডিও চালাতে পারতেন, সুভাষচন্দ্র বোস অতটা ভালো পারতেন না। তো তিনি কি করতেন? ভাইপোকে ডেকে দিতেন, যা তো আমাদের রেডিওটা চালিয়ে দিয়ে যাবো, হেল্প করে দিয়ে যাবো। He helped Subhash listen to foreign broadcast. Broadcast মানে সংবাদ বা খবর, অর্থাৎ বিদেশের কি খবর হচ্ছে সেই সম্বন্ধে তিনি জানতে সাহায্য করতেন তার কাকাকে। একটা ব্যাপার বলছো, সুভাষচন্দ্র বসু পালিয়ে কোথায় যাবে? বাইরে, বিদেশে। সুভাষচন্দ্র বসুর প্লেন থিঙ্কিং ছিল, আমাদের শত্রু কারা? ইংরেজ। ইংরেজদের আরো যারা শত্রু তাদের সাথে কি বন্ধুত্ব করবে? শত্রুর শত্রু ইকুয়ালস টু তোমার কি হবে? বন্ধু। যে তোমার শত্রু তার যে আবার শত্রু, তার সাথে তুমি যদি বন্ধুত্ব স্থাপন করে নাও, তাহলে অটোমেটিক সে কি হবে? তোমার বন্ধু। আচ্ছা, এই শত্রু শত্রু যদি ইকুয়ালস টু বন্ধু হয়, তাহলে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে তোমার শক্তিটা কি হলো? বৃদ্ধি পেল। তুমি আগে একা ছিলে, এখন তোমরা দুজন রয়েছো। স্বাভাবিক সেই প্রসিডিউর তিনি জেনারেলি চলতেন। তো ওরকম টাইপের। সুভাষ এন্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষচন্দ্র বসু এবং শিশির কুমার ঘোষ ভেরিয়াস মিনস মানে হচ্ছে এখানে মাধ্যম, বিভিন্ন মাধ্যম নিয়ে তারা আলোচনা করলেন। টাকা ভাইপো মিলে যে এইভাবে পালানো যেতে পারে, ওইভাবে পালানো যেতে পারে, সেইভাবে যেতে পারে, এরকম টাইপের বিভিন্ন ভাবে আলাপ আলোচনা চললো। এসকেপ মানে পালিয়ে যাও। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। সবশেষে তারা ভাবলেন না পালাবো ওরকম চোরের মতন নয়, বীরের মতন পালাবো। তাহলে কি হবে? একদম ন্যাচারাল ফ্যাশন মানে স্বাভাবিক উপায়ে পালাবো, মেইন গেট দিয়ে পালাবো। মেইন গেটের সামনে দিয়ে পালাবো, ইংরেজ সরকারের সামনে দিয়ে পালাবো, ওরা ধরতেও পারবে না, এমন প্ল্যানিং। শিশির owned a জার্মান কার called the Wanderer। শিশির কুমার বসু একটা জার্মান কার ওনার কাছে ছিল, যেই গাড়িটার নাম কি ছিল? ওয়ান্ডারার। গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, which he and সুভাষ choose for their journey। শিশির কুমার বোস এবং সুভাষচন্দ্র বোস দুজনে মিলেই বললেন, না ঠিক আছে, এই গাড়িটার কন্ডিশন ভালো, স্পিডেও যায়, বিদেশি গাড়ি স্পিডে যায়, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আমরা কি করবো? এই গাড়িটাকে চুজ করবো আমাদের জার্নির জন্য।